এই যে দাবি করলেন যে ইরান প্রায় বলে দিয়েছে যে তাদের ইউরেনিয়াম হস্তান্তর করে দেবে, এই দাবিটার সঙ্গে আসিম মুনিরের তেহরান সফরের কি সম্পর্ক? শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বললেও তারা অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বই করছে। এখানেই লুকিয়ে রয়েছে আসল গল্প, ওয়াশিংটনের নতুন বার্তা যেটা তেহরানের জন্য। সেই বার্তাটাই আসিম মুনির পৌঁছাতে গিয়েছিলেন তেহরান। না হলে আসিম মুনির তেহরানে যাওয়ার পরেও কেন আব্বাস আরাকচিরা তারা কেন বলছে যে আমরা একটু ভেবে নিই? সেই ব্যর্থ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে এবং শেহবাজ শরীফকে প্রশংসা করেছিলেন এবং তার ঠিক পরের দিনই 12 তারিখ সৌদি আরব এবং কাতার পাকিস্তানকে $5 বিলিয়ন দিয়ে দেয়। কেন? এবার তিনি যে দাবি করলেন হোয়াইট হাউসে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সেটা কতটা সত্যি বাস্তবে দাঁড়িয়ে? ইসরায়েল এবং লেবাননের মধ্যে 10 দিনের হতে পারে ভঙ্গুর, কিন্তু যুদ্ধবিরতি একটা স্বাক্ষর হওয়ার পর ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে 22 তারিখ পর্যন্ত এই ভঙ্গুর যুদ্ধবিরতি যে শেষ হবে তার আগে এই যুদ্ধবিরতিটাকে আরও মজবুত করার জন্য তৎপর ডোনাল্ড ট্রাম্প। আর কেন, কি কারণে? তার কারণ হচ্ছে যে আর কিছুদিনের মধ্যেই ওয়াশিংটনে আসবেন তৃতীয় কিং চার্লস, আর তার আসার আগেই ইরান যুদ্ধ গুটিয়ে নিতে চাইছেন ডোনাল্ড ট্রাম্প। আর সে কারণেই তিনি হোয়াইট হাউসে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দাবি করেন যে ইরান তাকে কথা দিয়েছে যে তাদের সমৃদ্ধকরণ সমস্ত ইউরেনিয়াম নাকি মার্কিন যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করবে। আর এই শর্তের মধ্যে দিয়ে যে ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের যে ভঙ্গুর যুদ্ধবিরতি চলছে, সেই যুদ্ধবিরতি আরও মজবুত হলো বলে ডোনাল্ড ট্রাম্প দাবি করছে এবং দ্বিতীয় দফার বৈঠক সেটাও খুব তাড়াতাড়ি হবে, এমনটাই ডোনাল্ড ট্রাম্প তার আশা ব্যক্ত করেছেন। কিন্তু গতকাল আপনাদের আমি দেখিয়েছি ডোনাল্ড ট্রাম্প দাবি করে এক জিনিস আর বাস্তবে ঘটে আরেক জিনিস। এবার তিনি যে দাবি করলেন হোয়াইট হাউসে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে, সেটা কতটা সত্যি বাস্তবে দাঁড়িয়ে? ইরান ইউরেনিয়াম সমস্ত হস্তান্তর করার সিদ্ধান্ত নিয়েছে, এই যে গল্পটা, এই গল্পটা তিনি জানলেন কিভাবে? দেখুন, তেহরানে আসিম মুনির গিয়েছিলেন এবং সেখানে গিয়ে দ্বিতীয় দফার বৈঠকের জন্য ইরানের প্রতিনিধিদের একটু তিনি বুস্টক দিয়ে এসছেন, রাজি করানোর জন্য বিভিন্ন কথাবার্তা বলেছেন, ছলনায় লহমায় তিনি ইরানকে আবার ভুল বোঝানোর চেষ্টা করেছেন। জানি না সেখানে কি কথা হয়েছে, তবে শেষ পর্যন্ত দেখুন, আমি আপনাকে ধাপে ধাপে এটুকু বলে দেব যে তেহরানে আসিম মুনির কি বার্তা নিয়ে গিয়েছিলেন। সবাই বলছে নাকি ট্রাম্পের বার্তা নিয়ে গিয়েছিলেন, কিন্তু ট্রাম্পের বার্তাটা ঠিক কী ছিল এবং ট্রাম্প তার পরবর্তীতেই যখন এদিকে ইসরায়েল লেবানন একটা যুদ্ধবিরতি স্বাক্ষর হলো, তার পরবর্তীতেই তিনি এই যে দাবি করলেন যে ইরান প্রায় বলে দিয়েছে যে তাদের ইউরেনিয়াম হস্তান্তর করে দেবে, এই দাবিটার সঙ্গে আসিম মুনিরের তেহরান সফরের কি সম্পর্ক এবং এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধতে বিরতি টানতে পাকিস্তানের স্বার্থ কিভাবে সিদ্ধি হচ্ছে, পুরো বিষয়টাই আজকের এই এপিসোডে পেয়ে যাবেন। চলুন শুরু করছি রণক্ষেত্র। আপনাদের সঙ্গে রয়েছে আমি নারায়ণ। আজ আমাদের হেডলাইন যে লিভারেজ ডিপ্লোম্যাসি, পাকিস্তানের কূটনৈতিক প্রভাব, না কেটে দিয়েছি সেই কারণে এই লাইনটা অবশ্যই নয়। তার কারণ পাকিস্তান হচ্ছে সুবিধাজনক, সুবিধাভোগী, তাই আজকের হেডলাইন অপরচুনিস্টিক পাকিস্তান। তারা যেখানে সুযোগ দেখে সেখানেই কোপ মেরে বসে। এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের যুদ্ধে তাদের একটা বিশাল বড় স্বার্থ কাজ করছে, আর সেই কারণেই তারা এবার যুদ্ধবিরতিতে উঠে পড়ে লেগেছে। কি ভাবছেন মানে তারা নিরপেক্ষ হয়ে কাজ করছে? আমি বারবার বলেছি পাকিস্তান কখনোই এই যুদ্ধবিরতি মধ্যস্থতাকারী হিসেবে নিরপেক্ষতা পালন করেনি। আজকের এই এপিসোডটা পুরোপুরি দেখলে বুঝতে পেরে যাবেন যে পাকিস্তানের স্বার্থ অ্যাকচুয়ালি কোথায় গিয়ে আটকে। নিরপেক্ষ কেন সে হতে পারছে না, কেন সে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন প্রতিনিধি হিসেবে কাজ করছে, আর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হয়েই তেহরান সফর করে এলেন পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির। দেখুন,
প্রথম স্লাইডে আমি রেখেছি দ্য ন্যাশনাল করেছে যে পাকিস্তান ডেলিভার্স ইউএস মেসেজ টু ইরান অ্যাজ ট্রাম্প সেজ এন্ড টু ওয়ার ইজ ক্লোজ। ট্রাম্প যে বলেছে যুদ্ধ একদম শেষের দিকে দাঁড়িয়ে, এই মেসেজটাই পাকিস্তানের আসিম মুনির নাকি ইরানকে দিয়ে এসেছে। এই সেই সফরের ছবি যেখানে আব্বাস আরাকচি আসিম মুনিরকে বিমানবন্দরেই স্বাগত জানান। কি হয়েছিল গল্প, কথা কি হয়? বলছে পাকিস্তান ডেলিভার্ড মেসেজ ফ্রম দ্য ইউএস টু ইরান অন ওয়েনেসডে ইন এ পুশ টু রিজিউম নেগোসিয়েশনস। যেটা রিজিউম হয়ে আছে, ইসলামাবাদে যে বৈঠক ব্যর্থ হয়েছে সেটাকে সফল করার জন্য নাকি ইউএসের একটি মেসেজ ছিল, আর সেই মেসেজটা ইরানকে দিয়ে এসেছেন কে? পাকিস্তানের ডেলিভারি বয় আসিম মুনির। এই হচ্ছেন আসিম মুনির। As President Donald Trump says the war is very close to being over, a high-ranking delegation led by Pakistani Army Chief Field Marshal Asim Munir was in Tehran to deliver Washington's new message to Tehran. এইখানেই লুকিয়ে রয়েছে প্রত্যেকটা গল্প, এখানেই লুকিয়ে রয়েছে আসল গল্প। ওয়াশিংটনের নতুন বার্তা যেটা তেহরানের জন্য, সেই বার্তাটাই আসিম মুনির পৌঁছাতে গিয়েছিলেন তেহরানে। Before a possible second round of talks, Iranian state media said it said Tehran would decide whether to hold a new round of talks with the US after a review of the Pakistani delegation meeting. কিন্তু ইরানের প্রতিক্রিয়া কি? ইরান বলেছে এই যে হয়ে গেল, পাকিস্তানে আসলো, আসিম মুনিরের সঙ্গে মহসিন নকভিও ছিল, সেই যে দলটা এসছে তেহরানে বৈঠক করে গেল, এবার ইরান বলছে আমরা এই বৈঠকটাকে আগে পর্যালোচনা করি, তারপর সিদ্ধান্ত নেব যে আমরা দ্বিতীয় দফার বৈঠকে বসবো কিনা, বসলে কবে বসবো আর কোথায় বসবো। বোঝা গেল কিছু? তাহলে গল্পটা কিন্তু এখানেই। ওয়াশিংটনের নিউ মেসেজ টু তেহরান, যে মেসেজ আসিম মুনির নিয়ে গিয়েছিলেন তেহরানে, এবং সেই মেসেজ পাওয়ার পর ইরানের ফার্স্ট রিয়াকশন, তারা বলেছে আমরা অবশ্যই এটাকে পর্যালোচনা করব, তারপর আমরা জানাবো সিদ্ধান্ত পাকিস্তানকে জানাবো। তার কারণ হচ্ছে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করি না, পাকিস্তানকে বিশ্বাস করি, তারও কারণ আছে, সেটাও আজকে আপনাদের এখানে জানিয়ে দেবো। বলছে দ্য ভিজিট কামস অ্যাজ পাকিস্তানস প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ ভিজিট সৌদি আরবিয়া, কাতার অ্যান্ড Turkey this week amid intensifying diplomatic efforts to end the war that has engulfed the region. Mr. Sharif arrived in Jeddah on Wednesday for talks with Saudi Crown Prince Mohammed bin Salman on bilateral relations and regional security. যখন আসিম মুনির তেহরানে ওয়েনেসডেতে, তখন শেহবাজ শরীফ তিনি গেছেন সৌদি আরবে। শুধু সৌদি আরবে তিনি যাবেন না, এরপর তিনি যাবেন কাতারে, তারপর তিনি যাবেন তুরস্কে। কিন্তু বুঝতে হবে সৌদি আরবে তিনি এখন কেন গেছেন, জেড্ডায় ওয়েনেসডে তিনি ছিলেন, কেন গেছিলেন? তিনি দেখা করেছেন MBS এর সঙ্গে, মোহাম্মদ বিন সালমানের সঙ্গে, যে MBSকে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে আমি ভাবতেও পারিনি সৌদি আরবের প্রিন্স আমার পেছনে এসে চুমু খাবে। সেই চুমু খাওয়া প্রিন্সের সঙ্গে এবার আমাদের ডেলিভারি বয় শেহবাজ শরীফ তিনি দেখা করতে গেছেন, সাক্ষাৎ করতে গেছেন। কি কারণে? তার কারণ হচ্ছে ওই যে বাইলেটারাল রিলেশনস রয়েছে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের, সেই রিলেশনস আরও শক্তপোক্ত করতে হবে। তার আগেই পাঠিয়ে দিয়েছে সেখানে সৈন্য, তার আগেই পাঠিয়ে দিয়েছে সেখানে ফাইটার জেট। বুঝতে পারছেন কেন নিরপেক্ষতা কেন বলছি না? আর এখানেও গল্প রয়েছে, এই সময় তার এই কাতার সফর, সৌদি সফর এবং তুরস্ক সফর। কি কারণে? আপনি ভাবছেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যুদ্ধবিরতিটা, এই ভঙ্গুর যুদ্ধবিরতিটাকে মজবুত করার লক্ষ্যে? না, এখানে শুধুমাত্রই পাকিস্তানের নিজস্ব স্বার্থ, মানে দেশবাসীর নয়, শেহবাজ শরীফ এবং আসিম মুনিরের পার্সোনাল স্বার্থ সিদ্ধির জন্য এই কাজগুলো হচ্ছে, সেটা আমি আপনাদের আজকে বোঝাবো। দ্য ইউএস প্রেসিডেন্ট অলসো টোল্ড স্কাই নিউজ ইট ইজ ভেরি পসিবল দ্যাট এ ডিল উইথ ইরান উইল বি রিচড বাই দ্য টাইম কিং চার্লস III visits the US later this month. The British monarch is expected to be in Washington between April 27 to 30. 27 থেকে 30 এপ্রিলের মধ্যেই কিন্তু ওয়াশিংটনে আসার কথা কার? কিং চার্লস III এবং তার আসার আগেই ডোনাল্ড ট্রাম্প স্কাই নিউজকে বলেছে যে এটা ভেরি পসিবল যে তার আসার আগেই আমরা এই যুদ্ধ নিষ্পত্তি ঘটাবো।
আচ্ছা, সাংবাদিকদের তিনি বলছেন যে ইরান মেনে নিয়েছে, আর এখানে আসিম মুনির নিয়ে গেলেন ওয়াশিংটনে, মানে ডোনাল্ড ট্রাম্পের নতুন বার্তা। আর তারপরে ইরান বলছে যে আমরা এটাকে আগে ভালো করে পর্যালোচনা করি, তারপর সিদ্ধান্ত নেব যে দ্বিতীয় দফার বৈঠক কোথায় হবে, কখন বসবো এবং কি কারণে বসবো, সেই সিদ্ধান্ত আমরা পরে নেব। এই যে গেল এই এতদূর পর্যন্ত গল্প। নিকে এশিয়া একটি খবর করেছিল, হেডলাইন ছিল ইউএস ইরান ডেডলক লিভস, মিডিয়েটর পাকিস্তান সেলভাংবিং পজিটিভস। মানে এই যে ইউএস এবং ইরানের যেই যুদ্ধ, আর এই যুদ্ধ থেকে ফায়দা তুলতে চাইছে, সুযোগ খুঁজে কোপ মারতে চাইছে পাকিস্তান। ঠিক কিভাবে? তার কারণ পাকিস্তান নিজেকে মধ্যস্থতাকারী হিসেবে দাবি করলেও ইরান কিন্তু স্পষ্ট করেছে, এবং এই যে আলোচনার ধরন এই ইসলামাবাদে যেটা দেখা গেল, সেটা দেখে সমস্ত আন্তর্জাতিক বিশ্লেষকদেরও একটাই মত যে পাকিস্তান কোনো মতেই মধ্যস্থতাকারী হিসেবে তারা বলতে পারে না নিজেকে। তারা অ্যাকচুয়ালি ডেলিভারি বয়, তারা অ্যাকচুয়ালি কুরিয়ার বয়। এর মেসেজ তাকে দিয়েছে, তার মেসেজ একে দিয়েছে। তারা নিজে থেকে কোনো রকম তাদের লিভারেজ ডিপ্লোমেসি ছিল না, তারা বরাবরই অপরচুনিস্টিক ছিল, সুযোগ বুঝে কোপ মেরেছে। তার কারণ তাদের সীমাবদ্ধতা ছিল। কেন থাকবে সীমাবদ্ধতা? কেন থাকবে? শুরুতেই আপনাদের বলেছি এবং গত বেশ কয়েকটি এপিসোডে আপনাদের বলেছি যে পাকিস্তান শুরু থেকেই মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বললেও তারা অ্যাকচুয়ালি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বই করছে। তার কারণ দেখুন, বলছে পাকিস্তান প্রায়শই নিজেকে মুসলিম বিশ্বের সেতুবন্ধন হিসেবে দাবি করছে। বাস্তবে তাদের ভূমিকা অনেক ক্ষেত্রেই প্রশ্নবিদ্ধ, যেমন বার্তাবাহক বনাম মধ্যস্থতাকারী। তারা নিজেকে বলছে আমরা মিডিয়েটর, কিন্তু দেখুন মধ্যস্থতা মানে হচ্ছে কেবল চিঠি আদান প্রদান নয়, বরং উভয় পক্ষকে ছাড় দিতে বাধ্য করার মতন রাজনৈতিক বা অর্থনৈতিক প্রভাব থাকতে হবে তাদের কাছে। তাদের কাছে সেই লিভারেজ ডিপ্লোমেসি থাকতে হবে, কূটনৈতিক প্রভাব তাদের কাছে থাকতে হবে, যেটা আমি সেদিনই বলেছিলাম যে পাকিস্তান কখনোই ইরানের মেসেজ নিয়ে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে বলেনি তোমাদের এটা মানতেই হবে, আর কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের মেসেজ নিয়ে গিয়ে ইরানকে বলেনি যে তোমাদের এটা মানতেই হবে। কিংবা উল্টোটা, ইরানের কোনো খারাপ চাহিদাকে তারা ডিনাই করতে পারেনি, বলতে পারেনি যে তোমার এই চাহিদা হচ্ছে অনৈতিক। একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকেও তারা এই কথা বলেনি। তার কারণ তারা কখনোই, বলছি না, তারা কখনোই তাদের কূটনৈতিক প্রভাব কাজে লাগাতে পারেনি, কারণ তাদের সীমাবদ্ধতা রয়েছে। কিসের সীমাবদ্ধতা? বলছে পাকিস্তানের সেই ডিপ্লোম্যাটিক লিভারেজ বা কূটনৈতিক চাপ প্রয়োগের ক্ষমতাই নেই। তার কারণ একটি নিরপেক্ষ আলোচনার জন্য প্রয়োজন এমন একটি দেশ যার ওপর সব পক্ষ সমভাবে আস্থা রাখতে পারে। পাকিস্তান ঐতিহাসিকভাবে সৌদি ব্লকের ওপর অর্থনৈতিকভাবে নির্ভরশীল এবং ইরানের কাছে তাদের নিরপেক্ষতা সবসময় সন্দেহের তালিকাতেই থাকে। এক্ষেত্রেও রয়েছে। না হলে আসিম মুনির তেহরানে যাওয়ার পরেও কেন আব্বাস আরাকচিরা তারা কেন বলছে যে আমরা একটু ভেবে নিই, তারপর দ্বিতীয় দফার বৈঠক করব? তার কারণ আছে। তার কারণ হচ্ছে পাকিস্তানের এই দ্বৈত ভূমিকা, সেটা ধরে নিয়েছে ইরান। কি বলছে? পাকিস্তানের অর্থনীতি বর্তমানে খাদের কিনারায়। সৌদি আরব এবং কাতার থেকে পাওয়া বিলিয়ন ডলারের ঋণ তাদের নীতি নির্ধারণে বড় ভূমিকা রাখে। ফলে মুখে নিরপেক্ষতার কথা বললেও তাদের পদক্ষেপগুলো ঋণদাতাদের সন্তুষ্ট করার লক্ষ্যেই পরিচালিত হয়। এর পরের স্লাইডেই আমি একটা বিতর্কিত খবর আপনাদের দেখাবো, যা এতদিন পর্যন্ত অনেকেই দেখে নিয়েছেন খবরটা, কিন্তু আমরা ওই যে বলি রণক্ষেত্রে খবর দেখানো হয় না, বিশ্লেষণ করা হয়। সেই বিষয়টাকে বিশ্লেষণ করব। কোনটা বলুন তো? ওই যে ইসলামাবাদে বৈঠক হওয়ার ঠিক পরের দিনই সৌদি আরব এবং কাতার একই সঙ্গে ইসলামাবাদকে 5 বিলিয়ন মার্কিন ডলার আবার নতুন করে টাকা দিয়েছে। কেন দিয়েছে দেখাচ্ছি। বলছে সামরিক স্ববিরোধিতা, একদিকে ইরানকে আলোচনার টেবিলে আমন্ত্রণ জানানো, আর অন্যদিকে সৌদি আরবে F-16 স্কোয়াড্রন বা সেনা মোতায়েন করা। এটি একটি চরম বৈপরীত্য। ইরানের দৃষ্টিকোণ থেকে এটিকে পেছন থেকে ছুরি মারা বা বিশ্বাসঘাতকতা হিসেবে দেখা এটাই স্বাভাবিক, যে কথা আমি আগের বেশ কয়েকটি এপিসোডে বলেছিলাম। সেই একই কথা নিকে এশিয়া ছেপেছে। কি বলছে? কৌশলগত গতি। এই দ্বৈত নীতির ফলে পাকিস্তান দীর্ঘমেয়াদে তার বিশ্বস্ততা হারাচ্ছে। ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তানের সাথে শক্তিশালী সীমান্ত বা বাণিজ্যিক সম্পর্ক গড়তে দ্বিধাবোধ করছে ইরান। আর আফগানিস্তান, সেখানেও পাকিস্তানের ভূমিকা নিয়ে প্রশ্ন রয়েছে। মনে আছে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল হামলা করার ঠিক আগে পাকিস্তান আফগানিস্তানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল।
সেটাও তাদের একটা ভনিতা ছিল, আমি বারবার বলেছি আর বলবো না। বলছে কি পশ্চিমা বিশ্ব তারাও এখন পাকিস্তানকে রিলায়েবল পার্টনার মনে করে না, তার কারণ পাকিস্তান যেখানে ঝোল সেখানে ঝুঁকে যায়। এবার আপনাদের দেখাই যে একই সময় যখন তেহরানে আসিম মুনির, তখন সৌদি আরবে শেহবাজ শরীফ তিনি কি করছিলেন দেখুন। হাউস অফ সৌদ একটা খবর ছেপেছিল, বলছে সৌদি আরবিয়া অ্যান্ড কাতার পেড $5 billion মার্কিন ডলার ফর পাকিস্তানস মিলিটারি ডিপ্লয়মেন্ট, নট ইটস মেডিয়েশন। বলছে মধ্যস্থতা করার জন্য তাদেরকে এই টাকা পাঠানো হয়নি, এই $5 billion মার্কিন ডলার। কাতার এবং সৌদি আরব এই টাকা পাকিস্তানকে দিয়েছে শুধুমাত্র তাদের মিলিটারি ডিপ্লয়মেন্টের জন্য। বুঝতে পারছেন? দেখুন খুব সুন্দরভাবে লিখেছে, বিশাল বড় এই খবর, আর্টিকেলটি আপনি গিয়ে পড়তে পারেন এই হেডলাইন সার্চ দিয়ে। কিন্তু আমার যেটুকু দরকার আপনাদের জন্য আমি সেটুকু তুলেছি। যেমনটা দেখুন, বলছে প্রথমেই যে সৌদি আরবিয়া অ্যান্ড কাতার জয়েন্টলি প্লেজড $5 billion মার্কিন ডলার টু পাকিস্তান অন April 12। আর ইসলামাবাদে বৈঠক কবে হয়েছিল? 11ই এপ্রিল। 11ই এপ্রিল মধ্যস্থতার বৈঠক হয় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে, যেটা ব্যর্থ হয়। আর সেই ব্যর্থ বৈঠকের পর ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে এবং শেহবাজ শরীফকে প্রশংসা করেছিলেন, এবং তার ঠিক পরের দিনই 12 তারিখ সৌদি আরব এবং কাতার পাকিস্তানকে $5 বিলিয়ন মার্কিন ডলার দিয়ে দেয়। কেন? বহুত বড় প্রশ্ন। দেখুন বলছে দ্য মর্নিং আফটার দ্য ফার্স্ট ডিরেক্ট US ইরান টক সিন্স 1979 collapsed without a deal in Islamabad. The payment was not a reward for mediation. তারা পরিষ্কার করে বলে দিচ্ছে এই টাকাটা কিন্তু তাদের মধ্যস্থতাকারী হিসেবে দেওয়া হয়নি, তাদের মধ্যস্থতাকারী হিসেবে পুরস্কার করা হয়নি, বরং it was the purchase price for military deployment that had already begun. 30,000 Pakistani troops and up to 18 fighter jet arriving at King Abdulaziz Air Base in Saudi Arabia's eastern province on April 11। ওই দিনই, যেই দিন ইসলামাবাদে বৈঠক হয়, সেই দিনই প্রায় 13,000 সৈন্য এবং 18টি ফাইটার জেট তারা সৌদি আরবে মোতায়েন করে দেয়। আর বলছে দ্য সেম ডে ইরানিয়ান নেগোসিয়েশনস চেকড ইনটু দ্য সেরেনা হোটেল অ্যাক্রস টাউন। দ্য সিজফায়ার দ্যাট পাকিস্তান ওয়াজ সাপোজ টু ব্রোকার মে নেভার হ্যাভ বিন দ্য প্রোডাক্ট রিয়াদ ওয়াজ বাইং। বলছে এই বৈঠকের জন্য রিয়াদ কোনো রকম প্রোডাক্ট কেনেনি, কিন্তু তা সত্ত্বেও এই 13,000 সেনা এবং 18টি ফাইটার জেট সৌদি আরবে মোতায়েন করার জন্য নাকি এই $5 বিলিয়ন মার্কিন ডলার পাকিস্তানকে দিয়েছে সৌদি আরব এবং কাতার। বুঝলাম তো, মিলিটারি কোথায় মোতায়েন করেছে? সৌদি আরবে। কিন্তু সৌদি আরবের সঙ্গে কাতারও কেন এই টাকাটা দিতে গেল? তাদের কি স্বার্থ রয়েছে? দেখুন বলছে ইন লেট মার্চ পাকিস্তান সেন্ট মিসাইল ইন্টারসেপ্টার্স টু সৌদি আরবিয়া, দ্য ফার্স্ট মেটেরিয়াল ট্রান্সফার আন্ডার দ্য SMDA। SMDA হচ্ছে সেই চুক্তি, যে চুক্তি এই কিছু বছর আগেই হয়, যেটা ওই সৌদি আরবে হামলা হলে পাকিস্তানে হামলা এবং পাকিস্তানে হামলা হলে সৌদি আরবে হামলা। যদিও সৌদি আরবে হামলা হওয়ার পর পাকিস্তান কোনো রকম রিপ্লাই দেয়নি, টুইট ছাড়া। কিন্তু মার্চের শেষের দিকে বলা হচ্ছে পাকিস্তান নাকি তাদের মিসাইল ইন্টারসেপ্টার পাঠিয়েছিল সৌদি আরবকে। ঠিক আছে, এই SMDA চুক্তির আন্ডারে ইন্ডিয়ান মিডিয়া রিপোর্টেড, এটা ইন্ডিয়ান মিডিয়ারা খবর করেছিল, অ্যান্ড ইসলামাবাদ ডিনাই। যদিও ইসলামাবাদের মিডিয়াগুলো এই খবরটাও ডিনাই করেছে, বলছে না পাকিস্তান কোনো ইন্টারসেপ্টার পাঠায়নি সৌদিকে। দ্যাট সৌদি আরবিয়া হ্যাড থ্রেটেন টু ডিম্যান্ড ইমিডিয়েট পেমেন্ট অফ ইটস $6 billion ফিনান্সিয়াল এক্সপিওর after Pakistani initially failed to active the agreement military provisions following Iranian strike on Saudi infrastructure. বলছে the denial was notable for what it did not deny that such demand was within Saudi Arabia's power to make. যখন ইসলামাবাদ এই তারা দাবি করে যে না ইন্ডিয়া মিডিয়া যে দাবি করছে যে আমরা নাকি ইন্টারসেপ্টার পাঠিয়েছি সৌদিকে, এমনটা খবরটা নয়। এই খবর সৌদি আরব জানার পর থেকেই তারা এবার তাদের পাওনা টাকা চাইতে শুরু করে। বলে যে ডিল করেছিলে, যে ডিলের জন্য তোমরা $6 বিলিয়ন
ফিনান্সিয়াল এক্সপোজার নিয়েছিলে আমাদের কাছ থেকে, সেই টাকা এবার ফেরত দাও, কারণ তোমাদের কোনো কাজে লাগছে না ভাই, ফেরত দাও টাকা। আর অন্যদিকে ইউএই আরব আমিরাত, তাদেরও নাকি 4.8 বিলিয়ন মার্কিন ডলার, সেই টাকাও যেটা গচ্ছিত ছিল পাকিস্তানের কাছে, সেই টাকাও এবার ফেরত চায়। বুঝতে পারছেন? 8ই এপ্রিলের আগে, 8ই এপ্রিল হচ্ছে সেই দিন যেই দিনে প্রথমবার পাকিস্তানে যে বলছে অন এপ্রিল 8 পাকিস্তান অ্যানাউন্সড ইট উড হোস্ট ইউএস ইরান টকস দ্য ডিপ্লোম্যাটিক রোল। এই 8 তারিখের আগেই কিন্তু এই গল্পগুলো ঘটে। তাদের কাছ থেকে টাকা চায় ইউএই, তাদের কাছ থেকে টাকা চায় সৌদি আরব। যখন তাদের কাছ থেকে টাকা চাইছে এই দেশগুলি, তাদের থেকে পাওনা টাকা, পাকিস্তানের কাছে টাকা নেই, কি করবে? 8 তারিখ তাদের মাথা খোলে, আসিম মুনিরের মাথা খোলে যে আমাদের টাকা ইনকাম করতে হবে। কিভাবে করব? তার আগেই মনে করে দেখুন, ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন ইরান মধ্যপ্রাচ্য যুদ্ধে কিভাবে হরমুজ প্রণালীকে খোলা যায়, সেই কারণে। তার পরে শেহবাজ শরীফ তিনি একটা টুইট করে জানালেন যে আমরা ইরান এবং ইউএসের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করব যুদ্ধবিরতির জন্য। 8 তারিখ কখন? যখন তার কাছ থেকে একের পর এক দেশ টাকা চাইতে শুরু করেছে। তারপর দেখুন এপ্রিল 11 পাকিস্তানি ট্রুপস অ্যান্ড ফাইটার জেটস ল্যান্ডেড ইন দ্য ইস্টার্ন প্রভিন্স অন সৌদি আরব। The military role, the same day Arakchi negotiating team arrived in Islamabad. এরপর 11ই এপ্রিল যেদিন পাকিস্তান ট্রুপ পাঠালো সৌদি আরবে, ঠিক একই দিনে ইসলামাবাদে আরাকচির নেগোসিয়েশন টিমও এলো, মানে ইরানের। অন এপ্রিল 12 এবার 12 তারিখ ভ্যান্স ডিপার্টেড উইদাউট এ ডিল টেলিং সিবিএস নিউজ উই হ্যাভ নট রিচড অ্যান এনি এগ্রিমেন্ট। 12 তারিখ ইসলামাবাদ ছেড়ে চলে গেলেন জেডি ভান্স এবং সিবিএস নিউজকে তিনি বললেন যে আমরা কোনো এগ্রিমেন্টে পৌঁছতে পারিনি। দে হ্যাভ চুজেন নট একসেপ্ট আওয়ার টার্মস। আওয়ার্স লেটার দ্য 5 বিলিয়ন সৌদি কাতারি প্লেজড ওয়াজ অ্যানাউন্সড ফলোয়িং এ মিটিং বিটুইন সৌদি ফিনান্স মিনিস্টার মোহাম্মদ আল জাদান অ্যান্ড পাকিস্তান প্রাইম মিনিস্টার শেহবাজ শরীফ, ফরেন মিনিস্টার দার অ্যান্ড জেনারেল মুনির। ওই বৈঠক শেষ হলো কি হলো না, তার পরবর্তীতেই কিন্তু ঘোষণা চলে এলো যে এইবার সৌদি আরব এবং কাতারের থেকে আমরা 5 বিলিয়ন মার্কিন ডলার পেতে চলেছি। কিন্তু তার আগের মুহূর্তেই সিবিএস নিউজকে জেডি ভান্স জানিয়ে দিলেন যে আমাদের কোনো চুক্তি হলো না, তার কারণ দে হ্যাভ চুজেন নট অ্যান্ড একসেপ্ট আওয়ার টার্মস, আমাদের কোনো শর্ত ইরান মানেনি। ভাবুন 12ই এপ্রিল কত গুরুত্বপূর্ণ সেই সময়, যেই সময় জেডি ভান্স মার্কিন যুক্তরাষ্ট্রে দাঁড়িয়ে বলছে আমাদের কোনো চুক্তি হয়নি, সেই সময় ডোনাল্ড ট্রাম্প আসিম মুনির এবং শেহবাজ শরীফের প্রশংসায় ভরিয়ে দিচ্ছে সোশ্যাল ট্রুথ। ঠিক একই সময় দেখুন আরও একটা বৈঠক হয়, যেই বৈঠক হয় সৌদি ফিনান্স মিনিস্টার মোহাম্মদ আল জাদানের সঙ্গে। সেখানে ছিলেন কে? শেহবাজ শরীফ, এবং ছিলেন ফরেন মিনিস্টার আসিক ইসাকদার, এবং জেনারেল মুনিরও ছিলেন। বলছে সো হোয়াই উড কাতার সাবসিডাইড। সেই বৈঠকেই ঠিক হয়ে যায় এবার 5 বিলিয়ন ডলার সৌদি আরব এবং কাতার পাকিস্তানকে দেবে। কিন্তু দেখুন সৌদি আরব দিচ্ছে বোঝা গেল, কাতার কেন দিচ্ছে সেটা এখানে লেখা আছে। বলছে কাতার দিচ্ছে তার কারণ পাকিস্তান ডেভেলপমেন্ট টু সৌদি আরবিয়াস ইস্টার্ন প্রভিন্স। ওয়ান রিডিং দোহা কনক্লুডেড দ্যাট দ্য পাকিস্তান মিলিটারি anchored to the Gulf security architecture reduce Qatar's own direct exposure. If Pakistan is the forward buffer, the state whose troops are positioned between Iranian missile range of Gulf oil infrastructure, then Qatar's Al Udeid base and its own territory are one step removed from the front line. The 5 billion Markin dollar is on the reading and infrastructure fund premium against the day when Iran's targeting calculus expand beyond Saudi Arabia. বলছে সৌদি আরবিয়া পর্যন্ত তো ইরানের থাকবে না, বরং কাতার কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও ইরানের সঙ্গেই তাদের মত প্রকাশ করেছে যে ইরানের সঙ্গেই আমরা আছি। তারপরেও দেখুন তাদের কাছে একটি বড় আল উদেদ বেস রয়েছে, যেই বেসে হামলা হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাই তারা ভাবছে যে ঠিক আছে, যখন ইস্টার্ন প্রভিন্সে পাঠিয়েছে সৌদি আরবের, তাহলে আমরাও কিছুটা রক্ষা হব পাকিস্তানের এই মিলিটারি ট্রুপসের কারণে, এই সৈন্য পাঠানোর কারণে। যদি আগামী দিনে ইরানের টার্গেটিং ক্যালকুলাস যদি সৌদি আরবকে এক্সপ্যান্ড করে দেয়, তাহলেও আমরা রক্ষে পাবো, আমাদের রক্ষা করবে পাকিস্তানের মিলিটারি। আর সেই কারণে আমরা পাকিস্তানের মিলিটারিকে সৌদি আরবের সঙ্গে মিলেমিশে 5 বিলিয়ন ডলার দিতেই পারি। বুঝতে পারছেন? মধ্যস্থতাকারী হিসেবে টাকাটা পাইনি,
এই টাকাটা নিয়ে এবার পাকিস্তান কি করবে সেটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, ব্লুমবার্গ করেছিল, বলছে পাকিস্তান ওয়েজ অল অপশনস টু সাস্টেন রিভার্স আফটার ইউএই মুভ। যুদ্ধ শুরু হয়েছিল 28শে ফেব্রুয়ারি, পাকিস্তানের মন উদয় হয়েছে মধ্যস্থতাকারী হিসেবে তারা কাজ করবে 8ই এপ্রিল। মাঝখানে কতগুলো দিন বলুন তো, মাঝখানে এতগুলো দিন চলে গেল, কিন্তু তাদের মনে হলো না যে আমাদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা উচিত। 8ই এপ্রিল মনে হয়েছিল, তার কারণ তার ঠিক আগের মুহূর্তগুলোতে সৌদি আরব পাকিস্তানের ওপর চাপ দিচ্ছিল যে তোমরা আমাকে বাঁচাতে আসোনি, তাই $6 বিলিয়ন ফেরত দাও। অন্যদিকে ইউএই তারাও তাদের $4.8 বিলিয়ন পাকিস্তানের যেটা গচ্ছিত ছিল সেই টাকাও তারা রোল ওভার করতে দেয়নি, বললো ফেরত দাও। তারপরে পরেই পাকিস্তানের মনে হয়েছে যে আমাদের তো টাকা নেই, টাকা জোগাড় করতে হবে, তার জন্য কি করতে হবে, আমাদের মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে হবে। এই মুহূর্তে পাকিস্তানের যা বর্তমান চিত্র ঋণের, তা হলো মোট বৈদেশিক ঋণ এই মুহূর্তে 130 থেকে 135 বিলিয়ন মার্কিন ডলার, যা IMF থেকে, বিশ্ব ব্যাংক থেকে, চীন এবং বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া। এগুলো কিন্তু ঋণ, বুঝতে পারছেন, লোন তুলেছে, লোন। পাকিস্তান তো লোনেই চলে। অন্যদিকে দেখুন, স্বল্পমেয়াদী দ্বিপাক্ষিক ঋণ, সেটাও প্রায় 27 থেকে 30 বিলিয়ন মার্কিন ডলার জানিয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং চীনের কাছ থেকে, যা রোল ওভার হয়। কিন্তু এইবার আরব আমিরাত বলছে আমাদেরটা রোল ওভার করতে হবে না, তোমরা ফেরত দাও। বুঝতে পেরে গেছি তোমাদের কি অবস্থা। আচ্ছা, অভ্যন্তরীণ ঋণ এই মুহূর্তে 150 থেকে 160 বিলিয়ন মার্কিন ডলার, যা পাকিস্তানি রুপিতে রূপান্তরযোগ্য স্থানীয় ব্যাংক এবং বন্ডের মাধ্যমে এই ঋণ তারা নিয়েছে, মানে কেন্দ্রীয় ব্যাংক থেকেই তারা সেই সরকার ঋণ নিয়েছে। মোট ঋণের বোঝা এই মুহূর্তে পাকিস্তানের 280 থেকে 295 বিলিয়ন মার্কিন ডলার, যেটা পাকিস্তানের মোট জিডিপির প্রায় 80%-এরও বেশি। ভাবুন, এই ঋণের বোঝায় এখন জর্জরিত পাকিস্তান। সেখান থেকে উদ্ধার হতে হবে। কিভাবে উদ্ধার হবে? কিছু তো লাঘব করতে হবে, তাই না? পুরোপুরি উদ্ধার না হওয়া যাক, কিছু তো লাঘব করতে হবে। সেই কারণে এবার তারা কি করলো? অন্যদিকে দেখুন, এই মুহূর্তে আর্থিক সমীকরণ বলছে ইউএর কাছে পাওনা 4.8 বিলিয়ন মার্কিন ডলার। বলছে আরব আমিরাত এই ঋণ রোল ওভার করতে অস্বীকার করায় পাকিস্তানি দেউলিয়া হওয়ার মুখে পড়ে যায়। আর অন্যদিকে সৌদি আরবের কাছ থেকে তারা নিয়েছে কত? সৌদি আরব এবং কাতার থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার। এই টাকা দিয়েই এবার ইউএকে টাকা শোধ করবে বলে মনে করা হচ্ছে, কারণ এপ্রিলের মধ্যেই পাকিস্তানকে বেশ কিছু টাকা, তাদের ঋণের টাকা, সেটা কিন্তু তাদের শোধ করতে হবে। এটাও একটা মাথার ওপর বোঝা। দেখুন, এই 5 বিলিয়ন থেকে যদি 4.8 বিলিয়ন মার্কিন ডলার তারা শোধ করে, তারপরও তাদের কাছে 200 মিলিয়ন পড়ে থাকে, যা বড় অঙ্কের প্রাপ্তি সত্ত্বেও দেনা শোধের পর পাকিস্তানের হাতে কিছুই অবশিষ্ট থাকছে না বলেই মনে করছে বিশ্লেষকরা। অন্যদিকে দেখুন, বলছে এই মাসে শুধুমাত্র এপ্রিলেই ঋণ পরিশোধের লক্ষ্যমাত্রা রয়েছে পাকিস্তানের ইউএইকে যে দ্বিপাক্ষিক লোন নিয়েছে, যা 4.8 ছিল বিলিয়ন মার্কিন ডলার, সেখান থেকে 3.5 মানে 3.5 বিলিয়ন মার্কিন ডলার এই মুহূর্তে, মানে এই মাসের মধ্যে ইউএইকে দিতে হবে পাকিস্তানকে। এই যে এখান থেকে নিয়েছে 5 বিলিয়ন মার্কিন ডলার, সেখান থেকে এইটা দেবে। আন্তর্জাতিক বাণিজ্যিক ব্যাংক, সেখানকেও দিতে হবে 1.2 বিলিয়ন মার্কিন ডলার। আচ্ছা, বৈদেশিক বন্ড সুদের কিস্তি সমেত 500 থেকে 700 মিলিয়ন মার্কিন ডলার তাকে এই এপ্রিলের মধ্যেই শোধাতে হবে। আচ্ছা, অন্যান্য বহুপাক্ষিক সংস্থা, কিস্তি ও সার্ভিস চার্জ মিলিয়ে 300 থেকে 400 মিলিয়ন মার্কিন ডলার। তার মানে এই মুহূর্তে পাকিস্তানের প্রয়োজন, এই মাস শেষ হওয়ার আগেই পাকিস্তানের প্রয়োজন প্রায় 5.5 থেকে 5.6 বিলিয়ন মার্কিন ডলার, যা তারা এখনও এই পর্যন্ত নাটক ফাটক দেখিয়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া জেট সৌদি আরবে পাঠিয়ে 1300 সৈন্য সৌদি আরবে পাঠিয়ে কাতার এবং সৌদির থেকে এই টাকাটা তারা আদায় করেছে, যখন তারা নিজেরাই মধ্যস্থতাকারী হিসেবে নিজেদের দাবি করছে। ঠিক তখন বুঝুন, আসল চেহারা বার করতে পারলাম পাকিস্তানের। এর পরেও যারা পাকিস্তানের গুণগান গেয়ে আমাকে গালমন্দ করতে চান, অবশ্যই কমেন্টে করতে পারেন, কমেন্টে লিখতে পারেন, সবাইকেই স্বাগত। কিন্তু দেখুন, আমি পুরো তথ্য তুলে ধরে আপনাদের সামনে প্রেজেন্ট করছি যে পাকিস্তানের স্বার্থটা কোথায়।